হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আমরা আজকে জানবো লেসন নাম্বার 5, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ। আমরা কয়েক বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি এই লেসনটা থেকে 2 বা 3 মার্ক আসার চান্স থাকে বা আসেও। তো দেখো, টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম। তো এবার আমরা জানবো বৈচিত্র্যময় শ্রেণীকক্ষটা কি, ডাইভার্স ক্লাসরুমটা কি। তো দেখো, ভিন্ন সংস্কৃতি, ভাষা, ধর্ম, বর্ণর শিক্ষার্থীদেরকে বোঝায়। এখানে আমরা শুধু বোঝার জন্য এতটুকুই দেখছি যে সংস্কৃতি, ভাষা, ধর্ম, বর্ণ। এবার সংস্কৃতি, ভাষা, ধর্ম, বর্ণর কথাটা কেন আসলো? দেখো, আমরা ভারতবর্ষে বসবাস করি, আর আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাতি ধর্মর লোকে বাস করে। সেখানে প্রায় 1600 ভাষারও অধিক ভাষা আমাদের ভারতবর্ষর যে বাসিন্দারা আছে তারা কি করে, ব্যবহার করে। আর যখন প্রাইমারিতে শিক্ষার্থীরা যখন প্রথমে স্কুলে যাওয়া শুরু করে, তখন তারা কি করে, বাড়িতে যেটা ভাষা থাকে, ঘরোয়া ভাষা বা মাতৃভাষা, তারা কিন্তু সেটাই জানে। তো প্রথম প্রথম যারা তখন ফর্মাল এডুকেশনের জন্য যখন ইনস্টিটিউশনে যায় বা স্কুলে যায়, তখন কি হয়, বিভিন্ন ধর্ম, সংস্কৃতি, ভাষার ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা একসঙ্গে সেখানে কি হয়, জোট হয়। তখন কি হয়, তাদের কিন্তু এখানে সংস্কৃতি, ভাষা, ধর্ম, বর্ণর যেটা বৈচিত্র্য সেটাই নয়, সেটা কি হয় যে সেখানে কিছু কিছু স্লো লার্নার থাকে। কেউ একটু বেশি বোঝে, কেউ একটু কম বোঝে, কেউ একটু আস্তে আস্তে বললে বোঝে, মানে মিডিল লার্নার বলে বলা হয়। এরকমটা কেউ কিন্তু থাকে। যেহেতু তারা বিভিন্ন সংস্কৃতি বা বিভিন্ন পরিবেশে বড় হয়, তো তাদের কিন্তু মাইন্ডসেট যেটা থাকে সেটাও কিন্তু আলাদা থাকে। যে তাদের চিন্তা শক্তিগুলো বা তাদের বৌদ্ধিক শক্তিগুলো কি হয়, সেই পরিবেশের সাথে খাপ খেয়েই যতটুক পর্যন্ত বিকাশের বৃদ্ধি পায়, ততটুকুই নিয়ে তারা কি হয়, বিদ্যালয়ে যায়। এবার কাজ হচ্ছে শিক্ষকদের, এই যে নানা রকমের সংস্কৃতি, ভাষা, ধর্ম, বর্ণ, সঙ্গে সঙ্গে যারা স্লো লার্নার থাকে, মিডল লার্নার থাকে এবং যারা অ্যাডভান্স লার্নার থাকে, এদেরকে সব মিলিয়ে একসঙ্গে একটা ক্লাসরুমে কিভাবে সমন্বয় সঙ্গতি রেখে পড়াবে, সেটাকেই কি বলে, ডাইভার্স ক্লাসরুম বলে। এই যে বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে বহুত ধরনের পদ্ধতি ব্যবহার করে যে তারা শিক্ষাদান করবে, এটাই হচ্ছে তোমাদের বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ। এবার দেখো, এটি হচ্ছে ভাষা শিক্ষার জন্য একটি কার্যকরী শিক্ষণ পদ্ধতি। কার্যকরী শিক্ষণ পদ্ধতি এটা কিভাবে কার্য করবে, শিক্ষকদের কি কি কার্যকলাপ থাকবে বাচ্চাদেরকে একসঙ্গে করে রাখতে, ভ্রাতৃত্ব বজায় রাখতে। ঠিক আছে, এই পদ্ধতিতে শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির প্রতি উৎসাহিত করা হয় এবং তাদের ভাষা শেখার ক্ষেত্রে সহায়তা করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়। এবার আমি তোমাদেরকে বলতে চাইবো সেটা হচ্ছে যে এই যে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ, এখানে যাতে হিংসার সৃষ্টি না হয়, বা এখানে যাতে কিছু কিছু বাচ্চা বা শিক্ষার্থী এটা জেদ না করে যে না, আমার ভাষাটা নিয়েই আমি থাকবো, আমি কোনোটা শিখবো না, বাকি অন্য কোনো ভাষা আমি বুঝতে চাচ্ছি না, এরকম যাতে না হয় তার জন্য কি করা হয়, শিক্ষকের নানা রকম কৌশল ব্যবহার করে যাতে একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর যেটা ভাষা থাকবে বা সংস্কৃতি থাকবে সেটার প্রতি কি হবে, উৎসাহিত হবে, জানার চেষ্টা করবে, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাব, ভ্রাতৃত্ব ভাবটা জেগে উঠবে, আর তারা কি করবে, সবাই একসঙ্গে ভালোভাবে শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করবে। তার জন্য কি করবে, শিক্ষকরা বিভিন্ন কৌশল অবলম্বন করবে। সো ফ্রেন্ডস, এখন আমরা দেখব যে টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুমের একটা বৈচিত্র্যময় শ্রেণীকক্ষকে একজন শিক্ষক কিভাবে একত্রে বা ঐক্য বজায় রেখে পড়াবে, তার কিছু কৌশল বা পদ্ধতি। দেখো, প্রথমটি হচ্ছে বহু ভাষিকতা। এটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম। এটা বাচ্চাদের থেকে একজন শিক্ষকের জন্য বেশি প্রয়োজনীয়। কিভাবে আমি বলছি, বাচ্চারা তো, শিক্ষার্থীরা তো প্রাইমারি স্তরের, তো তারা কি করবে, যখন একজন বাচ্চা আরেকজন বাচ্চার সঙ্গে আস্তে আস্তে মেলামেশা করবে, তারা শিখেই যাবে। কিন্তু একজন শিক্ষক এই যে প্রথমে প্রথমে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষটাকে কিভাবে ঐক্যর সঙ্গে বজায় রেখে বা সঙ্গতি রেখে বাচ্চাদেরকে শেখাবে, সেটা হচ্ছে যে একজন শিক্ষক এক বা একাধিক ভাষা জানতে হবে, বা সে যদি নাও জানে সেটা কি জানার জন্য তাকে নিজেকে আগ্রহী করে তুলতে হবে, এবং সে বাচ্চাদের সঙ্গে মিশে বাচ্চাদের বিভিন্ন ভাষাগুলো জেনে নিয়ে সে ক্লাসে
এক এক সময় এক এক ভাষা ব্যবহার করে সব বাচ্চারই মনোযোগ আকর্ষণ করে তাকে কি করতে হবে, শিক্ষাদান করতে হবে। এবার দেখা যাচ্ছে বিভিন্ন যখন ধর্ম জাতির থেকে বাচ্চারা যাবে বা কেউ কম বোঝে কেউ বেশি বোঝে এরকম বাচ্চা থাকবে, তখন কি হবে, ক্লাসরুমে যখন শিক্ষকে একটা ভাষা ব্যবহার করবে তখন বাচ্চারা বিরক্তি পাবে। তো যখন দেখবে 4-5 রকমের ভাষা ব্যবহার করছে, তো এক এক বাচ্চার সঙ্গে ভাষাগুলো মিলছে, তখন বাচ্চারা কি হবে, আকর্ষিত হবে ও ক্লাসে মনোযোগ দিবে। এটাই হচ্ছে বহুভাষিকতা। বহুভাষিকতা এক কথাতে আমরা বুঝবো এক বা একাধিক ভাষা যে জানবে সেটাই হচ্ছে বহুভাষিকতা। এবং 2 নাম্বার দেখো, যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। শিক্ষককে এরকম পদ্ধতি কিছু কিছু ব্যবহার করতে হবে বা বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাব একটা গড়ে তুলতে হবে, যাতে কি বাচ্চারা কি হয়, একজনে আরেকজনের প্রতি হিংসা না করে, একজনে আরেকজনের ভাষা ও সংস্কৃতির প্রতি কি হয়, শ্রদ্ধাশীল হয় বা উৎসাহিত হয়। তারাই যেন আগ্রহ হয়ে একজনে আরেকজনের বিষয়ে জেনে নিয়ে তাদের মধ্যে ভ্রাতৃত্ব ভাবটা গড়ে তুলতে পারে। তারপর দেখো ইন্টিগ্রেটেড লার্নিং। ইন্টিগ্রেটেড লার্নিংটা কি হচ্ছে, যে একটা বাচ্চা যখন কেবল স্কুলে যায় সে মাতৃভাষাটাই জানে, কিন্তু বিদ্যালয়ে যাওয়ার পর বা স্কুলে যাওয়ার পর আস্তে আস্তে করে তার ভাষাটা শেখে। কিন্তু এখানে কি করা হয়, সেখানে শিক্ষকে সেই বাচ্চাটাকে জোর দিতে পারবে না যে তুমি স্কুলে এসেছো, তোমার মাতৃভাষাটাকে বাদ দাও, তুমি শুধু কি করবে, যে স্কুলের যেটা পিওর বাংলা ভাষা সেটাই বলতে পারবে, এটা কিন্তু জোর দিতে পারবে না। বরঞ্চ সেই শিক্ষকটাকে কি করতে হবে, যে বাংলা ক্লাসে যখন বাংলা পড়াচ্ছে তখন কি করতে হবে, তার মাতৃভাষাও মাঝে মাঝে বলতে হবে। এবং তাকে অন্য যেরকম ইংরেজি আছে বা অন্য হিন্দি ভাষা আছে এগুলোও বলে বাচ্চাটাকে কি করতে হবে, আকর্ষিত করতে হবে এবং সেই ভাষাগুলো তাকে আস্তে আস্তে শেখাতে হবে। এটাকেই বলে ইন্টিগ্রেটেড লার্নিং, মানে একটা ভাষার সঙ্গে আরো 2-3টে ভাষাকে একসঙ্গে যোগ করে বাচ্চাকে বিভিন্ন কৌশল ব্যবহার করে শেখানো। এবার আমরা দেখব 4 নাম্বার কৌশল বা পদ্ধতিটি, সেটা হচ্ছে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করা, প্রমোটিং কালচারাল অ্যাওয়ারনেস। এবার কথা হচ্ছে যে বৈচিত্র্যময় ক্লাসরুমে তো আমরা জানি বিভিন্ন রকমের ছাত্রছাত্রীরা থাকবে, সেখানে বিভিন্ন সংস্কৃতির থাকবে। এবার দেখো কারো কারো সংস্কৃতি কি হয়, নিজের নিজের ধর্মের কতগুলো সংস্কৃতি থাকে, তার থেকে ধর্মীয় অনুষ্ঠানগুলো থাকে। এবার কেউ ঈদ উদযাপন করে, কেউ ধরো দুর্গাপুজো উদযাপন করে, আবার কেউ ধরো যে সেটাকে কি বলে, বিহু উদযাপন করে। তো কি হবে, ক্লাসরুমে যখন বাচ্চারা একজনে আরেকজনের যাতে এই যে ঈদের অভিজ্ঞতাটা কি সেটা শুনে নেবে, গল্প শুনবে, আরেকজনে দুর্গাপুজোর বিষয়ে শুনে নেবে, আরেকজন বিহুর বিষয়ে শুনে নেবে, এই যে বিভিন্ন সংস্কৃতির একটা অভিজ্ঞতা বা গল্পগুলো বাচ্চারা নিজেরা যাতে শেয়ার করে, তারা কি হয়, একজনে আরেকজনের সংস্কৃতির প্রতি যেন শ্রদ্ধাশীল হয়ে ওঠে, এখানে সেটাই বোঝানো যাচ্ছে। তারপর দেখো 5 নম্বরটা, ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী শিক্ষাদান, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। এখানে শিক্ষক কি করবে, বাচ্চাদের, আমি আগেও বলেছি এখনো বলছি, তারা মাতৃভাষাটাই বেশি বেশি জানবে, নিজের ভাষাটা। তো তারা যেন তাদের নিজের ভাষা দিয়ে, মানে তাদের যতটুকু দরকার ততটুকু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেন শিখতে পারে, অন্য ভাষার সঙ্গে ক্লাসরুমের পড়াশুনো সঙ্গে সবার সঙ্গে মেশা করতে পারে, সেটার জন্য কি করতে হবে, শিক্ষককে তাদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী তাদের শিক্ষাদান করতে হবে। তারপর দেখো ভাষা শেখার উপকরণ, ল্যাঙ্গুয়েজ লার্নিং ম্যাটেরিয়ালস। এখন বাচ্চারা তো সব সময় এরকম নয় যে তারা জানে বা যে 40 মিনিট বা 45 মিনিট ক্লাস করবে তারা এক মনোযোগী হয়ে ক্লাস করবে। তারা কোনো সময় বিরক্তি প্রকাশ করতেই পারে বা বিরক্তি হতেই পারে, একজনে আরেকজনের সঙ্গে শিক্ষক পড়ানোর সময় গল্প করতেই পারে। সে অবস্থাতে শিক্ষককে কি করতে হবে বলো তো, যে ভাষা শেখার যে উপকরণগুলো আছে, ভালো ভালো আকর্ষণীয় উপকরণ ক্লাসরুমে নিয়ে যেতে হবে, যেরকমটা সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে বা চাকচমক থাকা ছবি এঁকে নিয়ে যেতে পারে। এগুলো দেখিয়ে কি করবে, বাচ্চাদেরকে দৃষ্টি আকর্ষণ করে তারা যেন বিরক্তি না হয় সেটার প্রতি লক্ষ্য রেখে তাদেরকে কি করতে হবে, ভাষাগুলো বা পড়াশুনো শেখাতে হবে। এবার 7 নম্বর হচ্ছে গঠনমূলক মূল্যায়ন বা
ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে শিক্ষকের দিনের পর দিন বা এই যে ক্লাসে 30 মিনিট বা 40 মিনিট 45 মিনিট ক্লাস যে করছে শিক্ষকে, এটা কিরকমটা বাচ্চাদের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে, এটা কিভাবে দেখবে? এটা দেখবে গঠনমূলক মূল্যায়ন দিয়ে বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট দিয়ে। এবার আমরা জানবো ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক মূল্যায়নটা কি। এই যে 40 মিনিট ক্লাস করছে, ক্লাসের মধ্যে শিক্ষকে যে বোঝাচ্ছে বা পড়াচ্ছে, বাচ্চারা কতটুক বুঝছে তার মধ্যে বাচ্চাদেরকে টেস্ট করার একটা টেস্ট করার নামটাই হচ্ছে যে গঠনমূলক। যেখানে কি করা হয় যে বাচ্চাকে একটা বিষয়ে পড়ানোর পরে সেই বিষয়ের উপরে ছোট ছোট কতগুলো কোয়েশ্চেন করা হয়, যে প্রশ্ন করা হয়, যে এটা দেখার জন্য যে বাচ্চাটা সে বিষয়টা বুঝলো না নেই। যেরকমটা আমরা জানি যে দেখো সবার মাই তরকারি রান্না করে, কি হয় কখনো কখনো আমরা গিয়ে কি বলি যে দেখি তরকারিটা যখন হবে হবে ভাব, তখন লবণ ঠিক হয়েছে কিনা ঝাল ঠিক হয়েছে, এটা কি করি আমরা তরকারিটা হবার সময় টেস্ট করি। এই যে তরকারি টেস্ট করা যেটা একটা প্রক্রিয়া, এটাকেও তুমি কি করতে পারো গঠনমূলক মূল্যায়ন হিসাবে মানে ধরে নিয়ে বুঝে নিতে পারো। যে এই যে শিক্ষকে পড়াচ্ছে, পড়ানোর মধ্যে মধ্যে যে কোয়েশ্চেন করছে বা প্রশ্নোত্তর একটা করছে বাচ্চাকে বোঝার জন্য যে বাচ্চাটা বুঝলো কি না, সেটাকে বোঝাতে গঠনমূলক মূল্যায়ন ব্যবহার করতে হয়। এই পদ্ধতিগুলো ব্যবহার করে কি করতে পারে একজন শিক্ষকে একটা বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে এই যে বাচ্চাগুলো বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে বাচ্চাগুলো আসে, স্লো লার্নার, মিডিল লার্নার অ্যান্ড অ্যাডভান্সের যে লার্নারগুলি থাকে, তাদেরকে একত্র করে ভ্রাতৃত্ব বজায় রেখে বন্ধুত্বপূর্ণ ভাব গড়ে তুলে কিভাবে ঐক্য ভাব গড়ে তুলে শিক্ষাদান করবে, এই পদ্ধতিগুলো ব্যবহার করে তারা কি করতে পারে শিক্ষাদান করতে পারে। তো এবার আমরা দেখে নেব ভাষার শিক্ষার অক্ষমতা বা ব্যাধিগুলো, লার্নিং ডিসেবিলিটিস। সেগুলো কেবল যে ভাষার শ্রেণীকক্ষে বা বাংলা ভাষার শ্রেণীকক্ষেই হয় সেরকম না। এই যে ব্যাধি বা অক্ষমতাগুলো, এগুলো বাচ্চারা অন্যান্য বিষয় যেরকমটা ইংরেজি বা কি তোমার অঙ্ক, এগুলোতেও দেখা যায়। তো দেখো প্রথমটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে ডিসলেক্সিয়া। এটা হচ্ছে পঠন সম্পর্কীয় বা শব্দ চেনা আর কি। এটি এটি একটি পঠনজনিত সমস্যা বা যা শব্দ চিনতে পড়তে ও বুঝতে অসুবিধার সৃষ্টি করে। এটা কি হচ্ছে যে আমরা প্রথমে বাচ্চাদেরকে কি বোঝাই, পড়াই, প্রথমে বর্ণ পড়াই, তারপর শব্দ পড়ে, তারপর বাক্য, তারপর প্যারাগ্রাফ। এটা আমরা আগের ক্লাসেও দেখেছি। তো এখানেও ডিসলেক্সিয়া যেটা আছে পঠন সম্পর্কিত, তারা প্রথমে কি করে শব্দ চিনতে ভুল করে, পড়তে ভুল করে ও বুঝতেও ভুল করে। দেখো সেগুলো লক্ষ্যগুলি কি কি, আমরা কিভাবে বুঝবো যে একটা বাচ্চার ভিতরে এই যে ডিসলেক্সিয়া যে ব্যাধিটা বা অক্ষমতাটা রয়েছে, সেটা কিভাবে বুঝবো? প্রথমটি হচ্ছে পড়তে অসুবিধা। সে কি করে বর্ণ বা শব্দগুলো বুঝতেই পারে না, তার যে মাথায় ঢুকবে সেটা ঢুকেই না, সে পড়তে পারে না, পড়তে অনেক সমস্যার দেখা দেয়। শব্দ এবং অক্ষর চিনতে সমস্যা, সে চিনতেই পারে না, পড়বে কিভাবে? ধীরে ধীরে পড়া এবং অস্পষ্ট পঠন, সে যদিও কিছু কিছু বুঝতে পারছে বা চিনতে পারছে, সে যখন পড়বে সে দ্বিধা করছে। কারণ আমরা যেটা একটা জিনিস যদি ক্লিয়ারলি স্পষ্টভাবে জানি, সেটা কিন্তু আমাদের প্রকাশ করতে কোনো অসুবিধে হয় না। যখন আমরা একটা জিনিস বা বিষয়ে আমরা যখন জানি না বা কিছু সংখ্যক জানা থাকে, সেটা কিন্তু আমরা ভালোভাবে প্রকাশ করতে পারি না বা লজ্জা বোধ করি। সেরকমটাও বাচ্চা কি হয় শ্রেণীকক্ষে লজ্জা বোধ করে, যার জন্য তার পঠন যেটা থাকে সেটা অস্পষ্ট হয়ে ওঠে, স্পষ্টভাবে সে ব্যক্ত করতে পারে না। তারপর 4 নম্বরটা হচ্ছে যে কোনো পড়া মনে রাখতে অসুবিধা। দেখা গেল তাকে পড়ানো হচ্ছে, সে বুঝছে, কিন্তু কিছুক্ষণ সময় পরে সে সেটা ভুলে যাচ্ছে, সে সেটা বলতে পারছে না বা মনে রাখতে পারছে না। এবার আমরা আরেকবার ভালো করে দেখে নেব ডিসলেক্সিয়া। এটা পঠনজনিত একটা অক্ষমতা বা ব্যাধি, যেটা আমাদের বর্ণ বা শব্দ চিনতে পড়তে ও বুঝতে অসুবিধে হয়। যেগুলো লক্ষণগুলো আমরা দেখে নেব, সেটা হচ্ছে শব্দ বা অক্ষরগুলো চিনতে সমস্যা, তারা ভালোভাবে চিনতে পারে না বা উল্টোভাবে লেখে, উল্টোভাবে বোঝে আর কি। যেহেতুকে শব্দ বা অক্ষর চেনে না, তো তারা কি হয় পড়তে অসুবিধা হয়। তারপর ধীরে ধীরে পড়ে বা অস্পষ্টভাবে পড়ে। তারপর
যে কোনো পড়া মনে রাখতে অসুবিধা, এটাই হচ্ছে ডিসলেক্সিয়া। এবার আমরা দেখব শিক্ষার অক্ষমতা বা বেধির 2 নম্বরটি বেধি, সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া। দেখো আমরা এক্ষুনি বললাম ডিসলেক্সিয়া যেটা ছিল পঠন সম্পর্কীয়, তো এবার আমরা দেখব যে ডিসগ্রাফিয়া লিখন সম্পর্কীয় এটা একটা বেধি, এটা আসলে কি। দেখো তোমরা সবাই দেখো, ফিল্ম দেখো তো যেটা আমির খানের মোস্ট ফেমাস একটা ফিল্ম, সেটা হচ্ছে তারে জমিন পার। সেখানে একটা বাচ্চাকে দেখায়, মানে মেইন ক্যারেক্টার বাচ্চাটি, সেখানে কি হয়, বাচ্চাটার এই যে ডিসগ্রাফিয়া সমস্যাটা কিন্তু থাকে। সে ভালোভাবে লিখতে পারে না, লেখাগুলো উল্টো করে লেখে বা বুঝতে পারে না কি লিখবে, মাথার মধ্যে লেখাগুলো কিন্তু ঘুরতে থাকে। যদি তুমি সিনেমাটা দেখেছো তাহলে হয়তো মনে পড়ছে যে কিভাবে করে সম্পূর্ণ পৃথিবীতে মনে হয় যে অঙ্কগুলো, লেখাগুলো, পড়াগুলো, এই যে লেটার বা শব্দ, সেন্টেন্স সবগুলো কি ঘুরছে, সে কিচ্ছু বুঝতে পারছে না। যার জন্য কি হচ্ছে, সে পরীক্ষার খাতায় কিচ্ছু লিখতে পারছে না, যদিও লিখছে সেগুলো উল্টো ভাবে লিখছে। যার জন্য কি হয়েছে, তার রেজাল্ট খুবই খারাপ হয়েছে। সেখানে এটাই দেখিয়েছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডিসগ্রাফিয়া বলো, ডিসলেক্সিয়া বলো, যাই বলো, এটা কিন্তু হয়েই থাকে। কিন্তু কি করতে হয়, যারা প্যারেন্টস আছে বা যারা শিক্ষক থাকে তাদেরকে ভালো একটা তাদের প্রতি যত্ন নিতে হয়, যেটার দ্বারা কি করা হয় সেটা আমরা নির্মূল করতে পারি। দেখো তোমরা পড়লে আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে। এবার দেখো এটি একটি লিখনজনিত সমস্যা যা হাতে লেখা, বানান এবং লেখার সংগঠনকে প্রভাবিত করে, যা আমি এক্ষুনি বললাম। সে লিখতে পারছে না, মাথার মধ্যে সবকিছু উল্টো পাল্টা হয়ে ঘুরছে, সে কিছু প্রকাশ করতে পারছে না। তারপর দেখো ডিসগ্রাফিয়ার কিছু সাধারণ লক্ষণ, যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে আমি আগেই বলেছি কম পরিমাণে দেখা দেবেই দেবে সবকিছু। আমারও মানে এরকম হবে যে আমি একটা পড়তে গিয়ে আরেকটা পড়ে ফেলেছি, বা একটা লিখতে গিয়ে আরেকটা লিখে ফেলেছি। সবার মধ্যেই কিছু না কিছু একটু একটু থাকে, কিন্তু সেটা স্বাভাবিক। কিন্তু এই লক্ষণগুলো যদি অত্যাধিক একটা বাচ্চার ভেতরে দেখা যায়, তখন কি বলা হয়, যে শিক্ষার অক্ষমতা বা ব্যাধিটা বাচ্চাটার ভেতরে বেশি করে আছে, আর তখন সেই বাচ্চাটার একটা আলাদা যত্ন নেওয়া দরকার, ঠিক আছে। তো দেখো এখানে সাধারণ লক্ষণগুলো কি। প্রথমত আছে লেখার সময় অসঙ্গতি, সে একটা লিখতে চায় আরেকটা লিখে ফেলে, মানে যেটা সঠিকভাবে লিখতে হবে প্রথমে সে লিখতে পারে না। তারপর দেখো অক্ষর গঠন ও হাতে লেখা স্পষ্ট না হওয়া, যখন সে বুঝতে পারছে না বা লিখতে পারছে না, তখন কিন্তু অটোমেটিক লেখাগুলো অস্পষ্ট হয়ে যাবে, বোঝা যাবে না কি লিখতে চাইছে, কারণ সে ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে যে আমি কি লিখবো, কি হবে, সে অস্পষ্ট লেখাটা এমনি এমনি হয়ে যায়। তারপর দেখো লেখার গতি কমে যাওয়া, যখন একটা বাচ্চা কম বুঝবে বা লিখতে চাইবে, লেখা হবে না, তখন অটোমেটিক কিন্তু গতিটা কমে আসবে। তো এখানেও তাই বলা হয়েছে। আর লাস্টে হচ্ছে অক্ষর উল্টোপাল্টা লেখা। এখন অক্ষর উল্টোপাল্টাটা কি, আমি এক্ষুনি বললাম, সেটা হচ্ছে ধরো যে বি এরকম করে লেখা উচিত, কিন্তু সে কিভাবে লিখবে, বিটা এইরকম করে লিখবে। এখন ধরো যে সে সি লিখতে লাগবে এইরকম ভাবে, কিন্তু দেখা গেছে সে পরীক্ষার খাতায় সি এইভাবে লিখে দিয়েছে। এইরকম অঙ্কর ক্ষেত্রে কি হবে, সে 4 লিখবে এইভাবে, কিন্তু দেখা গেল সে এইভাবে লিখে বসে আছে। তো দেখো তুমি সোজাসুজি ভাবে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, এগুলো স্কিপ না করে দেখো মনে রাখবে। কিভাবে মনে রাখবে, যে ডিসলেক্সিয়া এটা হচ্ছে পঠন সম্পর্কীয়, দেন ডিসগ্রাফিয়া আমরা জানি গ্রাফ করা মানে অঙ্কন করা বা লিখা। তো এখানে এইভাবে মনে রাখবে যে ডিসগ্রাফিয়া, এটার কিন্তু কোনো বাংলা টার্ম নেই, এটা দিয়ে এটাকে মনে রাখতে হয়। আর পরীক্ষাতে কি হয়, ধরো দেওয়া আছে তোমার যে এটি একটি লিখনজনিত সমস্যা, ধরো এই লাইনটি দেওয়া আছে, এটি একটি লিখনজনিত সমস্যা, দিয়ে তলে তোমাকে কি দেওয়া আছে, যে দুটো অপশন দেওয়া আছে, ডিসলেক্সিয়া না ডিসগ্রাফিয়া। যখন তুমি দেখবে এটি একটি লিখনজনিত সমস্যা, তো লেখা বা ছবি আঁকা, গ্রাফ করা, ডিসগ্রাফিয়া, এইভাবে তোমাকে কি করবে, মনে রাখার চেষ্টা করবে। এবার আমরা দেখব শিক্ষার অক্ষমতা বা লার্নিং ডিসএবিলিটির 3 নম্বরটি ডিসএবিলিটি, যেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। তোমরা ডিসক্যালকুলিয়া কিভাবে মনে রাখবে, যে ক্যালকুলেটর, আমরা সবাই মোবাইলে ক্যালকুলেটর ইউজ করি, এইভাবে মনে রাখবে। তো দেখো প্রথমে আমরা পড়লাম যে ডিসলেক্সিয়া পঠন সম্পর্কীয়, দেন পড়লাম ডিসগ্রাফিয়া গ্রাফ লিখন সম্পর্কীয়, এবার আমরা পড়তে যাচ্ছি ক্যালকুলেটর ডিসক্যালকুলিয়া। তো এটি একটি গাণিতিক ব্যাধি যা একজন ব্যক্তির সংখ্যা ভিত্তিক তথ্য এবং গণিত বোঝার দক্ষতাকে প্রভাবিত করে। সে কি করে, যখন একটা শিক্ষার্থী যে সংখ্যা ভিত্তিক তথ্যগুলো থাকে, যে 1 দেন 2 তারপর 3, এই যে সিকোয়েন্সিংটা, এটা সিকোয়েন্সিটা সে মনে রাখতে পারে না,
বা তার মনে থাকে না। সেটা কি হয় যে সে গণিত এগুলো যদি বুঝতে না পারে, এই সাধারণ সংখ্যার যে ধারণাটা সে যদি বুঝতে না পারে, অটোমেটিক তার কি হবে যে গণিত বোঝার যে দক্ষতাটা সেটা কিন্তু কমে যাবে বা দক্ষতাটা থাকবে না। সেটাকেই কি বলা হয়? ডিসক্যালকুলিয়া বা গাণিতিক ব্যাধি। তো দেখো আমরা কিভাবে বুঝবো একজন শিক্ষার্থীর ভিতরে যে এই যে ডিসক্যালকুলিয়া এই দক্ষতাটা কম বা এটা একটা ব্যাধি হয়েছে, সেটা এই সাধারণ কিছু লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো। দেখো প্রথমে আছে সংখ্যা চিনতে, গণনা করতে এবং ক্রম অনুযায়ী লিখতে অসুবিধা, যেটা আমি একটু আগেই বললাম যে 1-এর পরে 2 বা 2-এর পরে 3 বাকি তারপর 4, এই যে ক্রম অনুযায়ী যে সাধারণ ধারণাটা সেটাই তার ভিতরে ঢোকে না বা সে বুঝতে পারে না। তারপর দেখো 2 নম্বরটা আছে সংখ্যার মান বা গাণিতিক প্রতীক। এবার প্রতীক বলতে আমরা কি বুঝবো? গাণিতিক কিছু প্রতীক আছে, সেটা হচ্ছে যে প্লাস, দেন মাইনাস, তারপর ভাগ, তারপরে আছে ধরো যে পূরণ। এই যে যোগ বিয়োগ ভাগ পূরণের যেগুলো ধারণা বাচ্চা কি করে বুঝতেই পারে না। প্রথমত সে তো ক্রম অনুযায়ী বোঝে না, যে 1-এর পরে 2, 2-এর পরে 3 এগুলো বোঝে না। তার উপরে আবার এই যে সিকোয়েন্সি যেটা থাকে তোমার চিহ্নগুলো, প্রতীকগুলো, এই প্রতীকগুলো কিন্তু সে চিনতে পারে না, যার জন্য কি হয় সে যোগ বিয়োগ ভাগ পূরণ করতে পারে না। তো যখন সে প্রতীকগুলোই বুঝবে না, তাহলে সে যোগ বিয়োগ পূরণ ভাগ কিভাবে করবে? তারপর দেখো 4 নম্বরটি আছে গাণিতিক ধারণা মুখস্থ করতে অসুবিধা। এই ক্ষেত্রে কি হয়, যখন বাচ্চা একজন এই সম্পূর্ণ এগুলো মনে রাখতে পারে না, সাধারণ জিনিসগুলোই যখন মনে রাখতে পারবে না, তখন গাণিতিক কতগুলো ধারণা থাকে, ছোট ছোট সূত্র থাকে বা ফরমেশন বলে থাকি আমরা, সে ফরমেশনগুলো সে কিভাবে মনে রাখবে? তো দেখো এখানে বোঝার মতো একটাই, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে এইভাবে কোয়েশ্চেন আসবে যে ডিসক্যালকুলিয়া, এখানে হয়তো দেওয়া থাকবে যে ডিসক্যালকুলিয়াটা কি, সেখানে যেগুলো তোমাদের অপশন থাকবে হয়তো দেওয়া থাকবে যে এটি একটি লিখনজনিত সমস্যা বা থাকবে এটি একটি পঠনজনিত সমস্যা, যেগুলো একটাও না, তোমাকে বেছে নিতে হবে এটি একটি গাণিতিক ব্যাধি, যেটা সে অঙ্ক করতে পারে না, অঙ্ক বুঝতে পারে না, বা সংখ্যার যেগুলো সাধারণ ধারণা তার সেগুলো কি মনে থাকে না, এবং লাস্ট যে গাণিতিক ধারণা মুখস্থ করতে অসুবিধা, যে একটা জিনিস ভালো করে বুঝে নিয়ে সে যে মুখস্থ লিখবে বা একটা ফর্মুলা, ফরমেশন, বাকি তুমি তাকে সূত্র বলতে পারো, ছোট ছোট কতগুলো সূত্র থাকে গণিতে, সে কি হয় সূত্রগুলো মনে রাখতে পারে না। এই ক্ষেত্রে শিক্ষকদের কি করা উচিত? সে একদম সঠিক যত্ন নিয়ে বাচ্চাকে ভালো করে বুঝিয়ে কি করতে হয়, এই যে ব্যাধিগুলো আছে এই ব্যাধির থেকে বের করে তাকে একটা স্বাভাবিক মানে শিক্ষা দান করতে সক্ষম করে তোলাটা একজন শিক্ষকের, আমি ভাবি এটা একটা তার নিতান্ত দায়িত্ব ও কর্তব্য। এবার আমরা দেখব শেখার যে অক্ষমতা, সেই অক্ষমতার 4 নম্বরটি অক্ষমতা, সেটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, যেটাকে শারীরিক ব্যাধি বলা হয়। এবার আমরা কি বুঝবো, যে সকল শিক্ষার্থীরা ধরো স্কুলে যায়, তাদের কি হয়, এই যে শরীর দিয়ে যেরকমটা হাত দিয়ে লেখা হয়, পা দিয়ে দৌড়ানো হয় বা ঝাঁপানো হয়, লাফানো হয়, এরকমটা আর কি। তো যেগুলো শিক্ষার্থীর ভিতরে এই গুণগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে, দৌড়চ্ছে, লাফাচ্ছে, খেলছে, লিখছে, পড়ছে, তারা ঠিকই আছে, স্বাভাবিক। কিন্তু যে সকল স্টুডেন্টরা ঠিক মতো এগুলো করতে পারছে না, যে দৌড়তে পারছে না বা কি লিখতে পারছে না, মনোযোগ দিতে পারছে না, তাদের ভিতরে যে এই যে ডিসপ্র্যাক্সিয়া নামের ব্যাধিটি থাকা বলে কোয়া হয়। তো আমরা এবার দেখে নেব যে আসলে ডিসপ্র্যাক্সিয়াটি কি। দেখো এটি 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 শারীরিক ব্যাধির সাথে জড়িত থাকা একটি সমস্যা। শারীরিক ব্যাধি শরীরের সঙ্গে, আমি এক্ষুনি বললাম। তো এই সমস্যাটাকে মোটর ডিসএবিলিটি বলেও জানা যায়। এটা একটা ইংরেজি টার্ম আছে, তোমরা পরীক্ষাতে যখন আসবে তখন ব্রেকেটে হয়তো দেওয়া থাকবে ডিসপ্র্যাক্সিয়া, এটা হবে মোটর ডিসএবিলিটি। কখনো কখনো পরীক্ষাতেও আসে এরকম ভাবে যে ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে দিয়ে নানা রকম অপশন দেওয়া থাকে, তার মধ্যে হয়তো থাকবে যে মোটর ডিসএবিলিটি, ওটা তোমাদেরকে বেছে নিতে হবে। তো দেখো ডিসপ্র্যাক্সিয়ার সাধারণ লক্ষণগুলো কি কি। প্রথম লক্ষণটি হচ্ছে খেলার মাঠের কার্যকলাপ, যেমন লাফানো, দৌড়ানো, বল ধরা কার্য সঠিকভাবে করতে পারে না। এখানে একটা কথা আছে ফ্রেন্ডস, সেটা আমি তোমাদেরকে বলছি। এই যে মোটর ডিসএবিলিটি এক্ষুনি পড়লাম, এই মোটর স্কিল, এই যে শারীরিক দক্ষতার দুটি ভাগ আছে, একটা হচ্ছে গ্রোস মোটর স্কিল অ্যান্ড আরেকটা হচ্ছে ফাইন মোটর স্কিল। এবার গ্রোসটাকে কোনটাকে বুঝবো? গ্রোস যেগুলো বড় কাজ, যেরকমটা এখানে দেওয়া আছে, দৌড়ানো, বল ধরা, তারপর মানে তুমি যেগুলো বড় কাজ করছো আর কি, যেরকমটা দৌড়াচ্ছ, বল ধরছো, বাকি কোনো খেলাধুলো করছো, এই সম্পূর্ণটাকে কি বলা হয়, যে গ্রোস মোটর স্কিল, যেগুলো বড় কাজ বাইরে করা হয় সম্পূর্ণ শারীরিক গতিবিধি দিয়ে। আর যেটা হচ্ছে
লেখা, ছবি আঁকা, রং করা, এই যে সূক্ষ্ম কাজগুলো যেগুলোতে নিপুণতা থাকে, আমাদের আস্তে আস্তে ভেবে করতে হয়, ভালোভাবে করতে হয়, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিপুণতাটা প্রয়োজনীয়, না হলে সেটা কি ভালো হয় না, সেটাকে বলা হয় ফাইন মোটর স্কিল। তোমরা মনে রাখবে গ্রোস মানে বড় কাজ যেগুলো বাচ্চাদের দ্বারা করা হয়, যেমন ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, দৌড়াচ্ছে, হাই জাম্প, লং জাম্প, এগুলো আর কি। আর যেগুলো ছোট ছোট কাজ, যেরকমটা লেখা, যখন আমরা লিখবো তখন নিপুণতার সঙ্গে আমাদেরকে লিখতে হবে। ছবি একটা আঁকতে গেলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ছবিতে থাকতে হবে। তারপর রং করা, যেরকমটা একটা স্টুডেন্টকে যদি একটা আপেলের মধ্যে রং করতে দেওয়া হয়, তো এই রংটা যে করবে এই আপেলের মধ্যেই রংটা করতে হবে, সেটাকে কি, এটা সীমার বাইরে গেলে চলবে না। তো এই যে একটা নিপুণতা, যে এই নিপুণতার সঙ্গে যেগুলো কাজ হবে সেগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল। তো তোমরা এভাবেও মনে রাখতে পারো যে মোটর স্কিল দুই রকমের হয়, একটা গ্রোস অ্যান্ড ফাইন। এটাকে শর্টকাটে কিভাবে মনে রাখবে, সেটাকে মনে রাখতে পারো GF। জিতে হচ্ছে গ্রোস মোটর স্কিল অ্যান্ড দেন ফাইন মোটর স্কিল। এভাবে মনে রাখলে তোমাদের সহজে মনে থাকবে। এবার আমরা দেখব শিক্ষার অক্ষমতার 5 নম্বরটি ব্যাধি, সেটা হচ্ছে ADHD, সেটা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তোমরা মনে রাখবে কখনো কখনো পরীক্ষায় ADHDর ফুল ফর্মও আসে। এবার আমরা জানবো ADHD কি। এটার আমরা ফুল ফর্মের মধ্যেই দেখতে পেলাম যে অ্যাটেনশন মানে মনোযোগ সম্পর্কীয়, আমরা মনোযোগ দিতে পারি না, বাকি একটা কার্যে বেশিক্ষণ মন বসে না, একটা কার্য শুরু করে আরেকটা কার্যের দিকে মনটা চলে যায়, এরকম আর কি। তো দেখো এখানে কি কি আছে। এটি একটি মনোযোগ আকর্ষণ সম্পর্কীয় অসুবিধা, তোমরা মনোযোগ আকর্ষণ সম্পর্কীয় অসুবিধা বলে মনে রাখলেই চলবে। তারপর দেখো ADHD সাধারণত শৈশবকালে শুরু হয়, আর প্রাপ্তবয়স্ক কাল যেটা আছে সেখানে কি হয়, সেখানে শেষ হওয়া বলে আমরা বলতে পারি, কারণ শৈশব থেকে প্রাপ্ত পর্যন্ত অসুবিধাটা স্থির থাকে, তারপরে আস্তে আস্তে কি হয়, এটা স্বাভাবিক হয়ে আসে। এদের কিছু সাধারণ লক্ষণ আমরা কিভাবে বুঝবো একজন শিক্ষার্থী বা একজন প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট তাদের মধ্যে ADHD আছে না নাই। দেখো প্রথমটা হচ্ছে আবেগ প্রবণতা, যদি একটু কান্নার বিষয় হয়ে পড়ে সেখানে কেন্নে কেটে একদম গলে যায়, সে আবেগটা ধরে রাখতে পারে না, সেটা রাগ হোক কিংবা কান্নাকাটি হোক কিংবা খুশি হোক, অতিরিক্ত বেশি আবেগপ্রবণ হয়ে যায়। তারপর দেখো 2 নম্বরটা হচ্ছে কোনো কাজে মনোনিবেশ করতে সমস্যা। এই যে বললাম কাজ করতেই আরেকটা কাজের দিকে মন চলে যায়, কোনো কাজে ঠিকঠাক মতো যে মনোযোগ দিয়ে কাজটা প্রথম থেকে শেষ অবধি শেষ করবে ভালোভাবে, সেটা তারা পারে না। তারপর হচ্ছে অতিরিক্ত কার্যকলাপ বা অস্থিরতা, এই যে কোনো কাজে তো মনোনিবেশ করতে পারেই না, কোনো কাজ করতে গেলে কি হয়, অস্থির অস্থির ভাব লাগে, অস্থিরতা ভাব লাগে, সেটা করতে মন চাই না, কি হয় এটা রেখে সেটা, সেটা রেখে এটা, কোনো মিটিংয়ে গেলে কারো বক্তৃতা শুনতে ইচ্ছে যায় না, কোনো কাজে গেলে সেটা করতে ইচ্ছে যায় না, এরকম। তারপর দেখো লাস্ট আছে হতাশা সহনশীলতা কম। এই যে আমরা যেহেতু হিউম্যান বিং, আমরা মানুষ, আমাদের চিন্তা হতেই পারে, কোনো বিষয় নিয়ে চিন্তা হবেই। তো কি হয়, এই যে কিছু কিছু শিক্ষার্থী বা কিছু কিছু প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট যারা থাকে তারা কি হয়, একটু চিন্তাতেই বেশি ভেঙে পড়ে। এই যে সহনশীলতা, আমাদের যে সহ্য করার ক্ষমতাটা তাদের খুবই কম থাকে, তখন তারা কি হয়, অল্প চিন্তায় বেশি হতাশা হয়ে পড়ে। যে হতাশা সহনশীলতা, যেটা সহনশীলতা যতটুকু থাকা দরকার তাদের থাকে না, সেটা কি হয়, সেটা কম থাকে, যার জন্য অনেক অনেক স্টুডেন্টরা দেখা যায় যে ডিপ্রেশনে চলে যায়। আর একটা বাচ্চার ADHD কতটুক আছে না আছে সেটা প্রথমত তাদের বাবা মা বা অভিভাবক এবং দ্বিতীয়ত স্কুলের শিক্ষকদের উপর বেশি নির্ভর করে, যে তারা বাচ্চাটার উপর কতটুক মানে নজর রাখছে বা কতটুক যত্ন নিচ্ছে। তাদেরকে কি করতে হবে, ভালোভাবে লক্ষ্য করে যদি দেখা যায় যে ADHD তাদের মধ্যে আছে, তারা কোনো কাজে মন দিতে পারছে না, একটুতেই বেশি আবেগ প্রবণতা হয়ে পড়ে যাচ্ছে, অস্থির লাগছে, কোনো কাজে মনোযোগ দিচ্ছে না, বাকি তাদের যেটা সহ্য করা ক্ষমতা, যে 30 মিনিট বা 40 মিনিটের ক্লাসেই তারা অস্থির হয়ে পড়ে যাচ্ছে, পড়াশুনো করতে চাচ্ছে না, তো তখন কি করতে হবে, তাদের জন্য উপযুক্ত যত্ন নেওয়ার বা উপযুক্ত চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা প্রশ্নে কিভাবে বুঝবো যেটা এটা ADHD। যদি তোমরা কোয়েশ্চেনে দেখো যে
ADHD থাকা শিক্ষার্থী হলো এভাবে দিয়ে সেখানে নানা রকম অপশন দেওয়া থাকবে। সেই ৩-৪টে যে অপশন থাকবে সেই অপশনের মধ্যে যদি যেটা তুমি অপশনে দেখবে যে তার মনোযোগ নিয়ে কথা এসেছে, যে মনোযোগ দিতে পারছে না, অস্থিরতা লাগছে, মনোযোগ হচ্ছে না, যেখানে অ্যাটেনশন থাকবে, মনোযোগ থাকবে, সেই অপশনটা চুজ করলেই হবে। এখন আমি বলে দিচ্ছি, কিন্তু আমরা পরে কি করব, ডিটেইলসে ফুল কোয়েশ্চেনগুলো আলোচনা করব, তখন তোমরা বেশি ভালো বুঝবে। এবার আমরা দেখব শেখার অক্ষমতার যে লাস্ট অ্যান্ড ৫ নম্বর যেটা ব্যাধি, সেটা হচ্ছে অটিজম। সেটা কি? অটিজম দেখো, সেটা হচ্ছে যোগাযোগ পুনরাবৃত্তিমূলক অথবা আচরণ সম্পর্কীয়। আমরা কিভাবে বুঝবো একজন শিক্ষার্থীর ভিতরে এই যে অটিজম এটা আছে? এটা অ্যাকচুয়ালি কি হয়, যখন শিক্ষার্থীরা ক্লাসে বসে থাকে, যখন শিক্ষক একজন পড়ায়, তখন কি হয়, সে শিক্ষকের দিকে চেয়ে থেকে ভালোভাবে মনোযোগ দিয়ে যে সেটাকে গ্রহণ করবে সেটা পারে না, যেটা আই কন্ট্যাক্ট করতে হয় সেটা তাদের আসে না। তারপর এটা কি করে, যে একটা কাজ বারবার করছে, তার মনেই থাকছে না যে এটা কাজ সে করেছিল। যেরকমটা একটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি তাকে লিখতে দেওয়া হয়, যে প্রথম একটা অপশন লেখার পরে কি করে ২ নম্বর ৩ নম্বর অপশনে সে প্রথম অপশনটাই আবার কি করে রিপিট করে, সেটা হচ্ছে রেপিটেটিভ বিহেভিয়ার, যে একটা কাজ সে বারবার করছে, তার মনেই থাকছে না। বাকি শিক্ষকের সঙ্গে বা স্যারের সঙ্গে যে ভালোভাবে কথা বলবে, যেটা কমিউনিকেশন স্কিল, যে শিক্ষক একটা বলছে, সে শিক্ষককে কোয়েশ্চেন করছে বা অ্যান্সার দিচ্ছে, এরকমটা তার দ্বারা হচ্ছে না। সে ক্লাসে কি করে, চুপচাপ করে বসে থাকে, তাকে দেখেই বোঝা যায় যে সে অমনোযোগী হয়ে আছে। তো যখন আমরা দেখব একজন শিক্ষার্থী মনোযোগ দিতে পারছে না, শিক্ষকের সঙ্গে কথা বলতে পারছে না, বাকি সে আই কন্ট্যাক্ট করে বস্তুগুলো বা বিষয়গুলি শিখতে পারছে না, তার মানে তার ভিতর অটিজম আছে। এবার তোমরা দেখে নাও অটিজমটা অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে যোগাযোগ পুনরাবৃত্তিমূলক অথবা আচরণ সম্পর্কীয়, তার ব্যবহারেই আমরা বুঝতে পারবো যে এর অটিজম আছে। এই ব্যাধিটির অন্য একটি নাম হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। দেখো, স্পেকট্রাম ডিসঅর্ডার এটারও কিন্তু একটা শর্ট ফর্মে কোশ্চেন আসার চান্স আছে। সেটা হচ্ছে যে অটিজমের অন্য একটি নাম হলো, অন্য অন্য অপশন দেওয়া থাকবে, তার মধ্যে তোমার এটাও দেওয়া থাকবে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সেটা তোমাদের বেছে নিতে হবে। এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল জনিত সমস্যা। এবার আমরা নিউরো বলতে কি বুঝি? নিউরো আমাদের স্নায়ু, আমাদের আমাদের রগের সমস্যা এটা। কখনো কখনো আমরা জানি যে আমাদের মাথা থেকে পা অব্দি আমরা কিছু তার দিয়ে তৈরি, যেরকমটা আমরা বলি মৌখিক ভাষায় যে তার দিয়ে, এই তারগুলোই হচ্ছে তোমার স্নায়ু বা রগ। যেখানে কি হয়, এই যে রগের সমস্যা থাকলে বা স্নায়ুর সমস্যা থাকলে বাচ্চাদের কি দেখা যায়, অটিজম, যার জন্য তারা মনোযোগ দিতে পারে না, যার জন্য তারা এক কাজ বারে বারে করে, তাদের মনে থাকে না। তো দেখো, কিছু লক্ষণ আছে, তার দ্বারা আমরা কি বেছে নিতে পারবো যে এই স্টুডেন্টগুলির অটিজম আছে। তো প্রথম লক্ষণটা হচ্ছে যোগাযোগে অসুবিধা, রিলেটেড টু কমিউনিকেশন। তোমার পরীক্ষাতেও যদি আসে যে অটিজম থাকার স্টুডেন্ট হলো, সেখানে কমিউনিকেশন বা রেপিটেটিভ বা আই কন্ট্যাক্ট এরকম কিছু থাকলেই তুমি সেটা নিঃসন্দেহে বেছে নিতে পারো, সেটাই তোমার হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? তো দেখো, যোগাযোগে অসুবিধা রিলেটেড টু কমিউনিকেশন, যেটা শিক্ষকের সঙ্গে ভালোভাবে সে যোগাযোগ করতে পারে না বা কথা বলতে পারে না, এভাবে বলতে পারে না যে স্যার আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে বা আমি এটা বুঝতে পারছি না, আপনি দ্বিতীয়বার বুঝিয়ে দিন। এই যে একটা যে যোগাযোগ বা স্যারের সঙ্গে যে একটা কমিউনিকেশন, সেটা সে ঠিক রাখতে পারছে না বা করতেই পারছে না। তারপর দেখো, পুনরাবৃত্তিমূলক আচরণ, রেপিটেটিভ বিহেভিয়ার, একটা কাজ একবার করে তার মনেই থাকছে না, সে আরেকবার করে বসছে। আমি একটু আগে বলেছি, একটা কোয়েশ্চেন অ্যান্সার লিখতে দিলে সে একটা অপশন বা একটা লাইন বারবার লিখতেই থাকে, তার ভিতরে অন্য কোনো ধারণা বা কনসেপ্ট আসে না। সে কি করে, যে রিপিট করতেই থাকে, যে কোনো কথা হোক বা যে কোনো কাজ হোক। এবার চোখের যোগাযোগ অসুবিধা, যেটা আমি অলরেডি বলেছি যে শিক্ষকের সঙ্গে যে একটা আই কন্ট্যাক্ট করে তার অসুবিধাগুলো শিক্ষককে বলবে, সেটা তার মানে হয় না, সে সক্ষম নয়। সেটা হচ্ছে মেকিং আই কন্ট্যাক্ট। তোমরা পরীক্ষাতে যদি আসে এটা, তাহলে কিভাবে আসবে, অটিজম থাকা যে কোনো অ্যান্সার যেখানে থাকবে, এভাবে যদি অপশন দেওয়া থাকে, এখানে যদি অ্যান্সার থাকে, সেটা ব্রেকেটে আমি এখানে যেভাবে তোমাদের দিয়েছি ঠিক সেভাবেই থাকবে।
এখানে বাংলাতে যে কোনো কিছু থাকুক, কিন্তু ব্রেকেটে যখন তুমি দেখবে কমিউনিকেশন সম্পর্কীয় যদি কিছু থাকে, রেপিটেটিভ বিহেভিয়ার যদি থাকে, বাকি আই কন্ট্যাক্ট যদি থাকে, তোমরা শর্ট ফর্মে মনে রাখতে পারো যে অটিজম হচ্ছে রিলেটেড টু কমিউনিকেশন করতে পারছে না, দেন রেপিটেটিভ, সে একটা কাজ বারবার করছে, পুনরাবৃত্তিমূলক বারবার করছে, পুনর করছে, দেন চোখের যোগাযোগ, মেকিং আই কন্ট্যাক্ট। তোমরা যে কোনো সেখান থেকে এগুলোর থেকে যেটা থাকবে সেটা বেছে নিলেই তোমাদের অ্যান্সারটা রাইট হবে। এখান থেকে সেরকম ভাবে সেই একটা কোশ্চেনই আসে, সেটা হচ্ছে অটিজম দিয়ে এভাবে অপশনে দেওয়া থাকবে। সো ফ্রেন্ডস, তাহলে আজকে আমরা এখন যেটা আমাদের ছিল লেসন নাম্বার 5 লার্নিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুমের যেগুলো শেখার অক্ষমতা বা ব্যাধিগুলো ছিল আমরা সম্পূর্ণ দেখে নিলাম। তোমরা এগুলো স্কিপ না করে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এগুলো প্রত্যেকটার থেকেই একটা না একটা কোয়েশ্চেন আসার চান্স থাকেই, আর আসেও। তো আমরা পরে যদিও কোশ্চেনগুলো আলোচনা করব, এই বিষয়গুলো কিন্তু বোঝার বিষয় আছে একটা। এগুলো না বুঝলে কিন্তু তোমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না। তো আজকের মতো এখানেই সমাপ্ত এটা ক্লাস। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে ও শেয়ার করবে। থ্যাংক ইউ।